নমস্কার, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব। আজ এডুকেশন অনলাইনে আমরা পড়াশুনো করব ইতিহাস নিয়ে। গতকালের পর্বে আমরা ছিলাম ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ভূগোলের ক্লাসে, আর আজ আমরা একাদশ শ্রেণীতেই থাকবো, তবে থাকবো ইতিহাসের ক্লাসে। তাই যাদের সাবজেক্টে হিস্ট্রি রয়েছে তোমরা জলদি তোমাদের নোটবুক, টেক্সট বুক, খাতা, পেন নিয়ে পর্দার ওপারে বসে পড়ো, কারণ আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করব। আমাদের আজকে যে বিষয় রয়েছে, যে অধ্যায় রয়েছে, সে নিয়ে অবশ্যই স্যার আলোচনা করবেন। তবে সবার আগে স্যারের সঙ্গে একবার পরিচয় করে নেব। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক শান্তনু গোস্বামী, বাদুরিয়া ডিকেএম ইনস্টিটিউশন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। এবং অবশ্যই স্যারের কাছ থেকে শুনি বরঞ্চ আমরা আজকে ঠিক কোন অধ্যায়ে থাকছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তারপর আমরা একে একে প্রশ্ন আসবো, অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে থাকবো। আলোচনা করলে গোটা বিষয়টা তোমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। তবে এরই মাঝে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ফোন করতে পারো, কারণ সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। একটা বিষয় মাথায় রাখবে, যখন ফোন করবে টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে তোমরা ফোনে কথা বলবে। আরও একটা বিষয়, তোমাদের প্রশ্ন যেন অবশ্যই আজকের ক্লাসে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায় ভিত্তিক হয়। তাহলে চলো আমরা একটু একটু করে পড়াশোনার ক্লাসের দিকে এগোই। স্যার, প্রথমে জানতে চাইবো আজকে ঠিক আমরা ইতিহাসের কোন অধ্যায় পড়ব, কি সম্পর্কে জানবে ছাত্রছাত্রীরা? একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর নতুন শ্রেণীতে ভর্তি হয়েছ, নতুনভাবে ভর্তি হয়েছ, কিন্তু বিদ্যালয়ে এখনও তোমাদের কোনো ক্লাস হয়নি। সুতরাং সিলেবাস এবং প্রশ্ন সংক্রান্ত ব্যাপারে তোমরা অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছ। তা এর আগে বেশ কিছু জিনিস আলোচনা হয়েছে একাদশ শ্রেণীর। তা আমরা একটা অতিমারী ঘটনার মধ্যে দিয়ে চলছি, সেই জন্য এই সমস্ত ক্লাসের অবতারণা। আজকে আমাদের ইতিহাসের তৃতীয় পর্ব, তৃতীয় অধ্যায়, এগুলোকে বেশ কয়েকটি পর্বে বিভক্ত করা যায়। একাদশ শ্রেণীর ইতিহাসটা একটু ক্লাস 10-এর থেকে একটু ভিন্ন ধরনের। এখানে বেশ কিছু জিনিস মিলিয়ে মিশিয়ে রয়েছে। বিশ্ব ইতিহাসের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসও কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। সেরকমই তৃতীয় অধ্যায় নগর রাষ্ট্র, তার বিবর্তন, রাষ্ট্রীয় বিবর্তন, এই সংক্রান্ত প্রথম পর্বটা আমি তোমাদের এই নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের জানিয়ে রাখি, এখানে কিছু কিছু জিনিস ডিটেলসে পড়তে হবে, কিছু কিছু জিনিস আবার জাস্ট একটা ধারণা করতে হবে। তা এই সমস্ত অধ্যায়ে যে প্রথম তোমাদের যে প্রশ্নের আকারটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ। তোমাদের একটা পার্ট থাকবে। এমসিকিউ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। 4টে অপশান থাকবে, পাশে ব্র্যাকেট থাকবে, সেখানে ABCDর মধ্যে তোমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা তোমাদের লিখতে হবে। এরকম 24 নাম্বার থাকবে। VSQ থাকবে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স। এইগুলো তোমাদের জ্ঞান, বোধমূলক, জ্ঞানমূলক, এই ধরনের প্রশ্ন থাকবে। একটা স্পেস থাকবে, তার মধ্যে তোমরা উত্তর দেবে। এছাড়াও থাকবে বড় প্রশ্ন আছে। 5টা তোমাদের বড় প্রশ্ন লিখতে হয়, 8 নাম্বারের, 5 8 40। তাহলে তোমাদের এই নিয়ে সব শব্দ হলো 24, 16 আর হচ্ছে 40, অর্থাৎ 40 40 80। আর 20 নাম্বার রেস্ট 20 মার্কস যেটা রয়েছে সেইটা তোমাদের প্রজেক্ট করতে হবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন বিষয় আছে প্রজেক্ট নিয়ে, সেগুলো নিয়ে তারা মাস্টারমশাইরা বলে দেবেন। সেইগুলো নিয়ে তোমরা সুন্দরভাবে খাতায় প্রজেক্টগুলো প্রডিউস করে মাস্টারমশাইদের দেখাবে। এই সুন্দরভাবে পড়লে এখন ইতিহাসে খুব ভালো নাম্বার হচ্ছে, 100-এ 100ও পাওয়া যাচ্ছে। সুতরাং ইতিহাস এখন খুব স্কোরিং। একটু মনোযোগ দিয়ে পড়ো, একটু বিষয়ভিত্তিক জিনিসগুলো নিয়ে চর্চা করো, হ্যাঁ, তাহলে তোমাদের নাম্বারটা খুব ভালো হবে। বেশ, তাহলে আমরা একটু একটু করে ক্লাসের দিকে আসি। যেমনটা বললাম যে তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই ফোন করবে, কিন্তু আমরা ক্লাস করানো শুরু করব। এবং প্রথম প্রশ্নই যা থাকছে যে নগর রাষ্ট্র বা পলিশ কি, তোমরা টেলিভিশন স্ক্রিনে অবশ্যই প্রশ্ন দেখতে পাবে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাবে, প্রশ্ন নোট ডাউন করতে পারো, তোমাদের টেক্সট বুকটা তোমাদের হাতের কাছে রাখতে পারো। তারপর তো ক্লাস তোমরা শুনলে, তাহলে অনেকটা হেল্প হবে তোমাদের। স্যার, তাহলে আমরা আলোচনায় আসি। এই যে পলিশ, এই যে জিনিসটা নগর রাষ্ট্র, এটা তোমাদের নতুন, এটা তোমাদের ধারণা ছিল না। গ্রীসে খ্রিস্টীয় 5ম খ্রিস্টপূর্বাব্দ 5ম শতক থেকে 4র্থ শতক পর্যন্ত গ্রীসে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে পলিস বলা হয়। এই পলিসের ইংরেজি নাম হলো সিটি স্টেট, আর বাংলায় হচ্ছে নগর রাষ্ট্র। এই পলিসগুলো আয়তনে অতি ক্ষুদ্র। তাহলে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কোনো জনগণ যখন বসতি স্থাপন করে তখন সেই জায়গাটাকে বলা হচ্ছে পলিস। পলিসের সম্বন্ধে পলিস আমি বলেছি আয়তনে ক্ষুদ্র হয়।
পলিশের সম্বন্ধে তোমাদের প্লেটো এবং অ্যারিস্টটল বিভিন্ন রকম মন্তব্য করেছেন। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন, মানুষ এক ধরনের প্রাণী যারা পলিশে বসবাস করে। মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিশে বসবাস করে। তোমরা সক্রেটিসের নাম শুনেছো, তোমরা থুকিডিডিসের নাম শুনেছো। থুকিডিডিস বলেছেন যে মেন আর অন দ্য পলিক্স, মেন আর অন দ্য পলিশ। ওয়াদিপাস নাটকে বলা হয়েছিল যে শুধু আমি একা নয়, সমগ্র পলিশ এই ঘটনা শুনেছে। তাহলে এখানে পলিশ বলতে একটা নির্দিষ্ট ভূখণ্ডের সেই জনগোষ্ঠীকে বোঝাচ্ছে। সক্রেটিস তিনি বলেছিলেন, পলিশের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন, পলিশ বলতে শুধু রাষ্ট্র নয়, আবার শুধু জনগণও নয়। পলিশ বলতে রাষ্ট্রকেও বোঝায়, আবার কখনো কখনো জনগণকেও বোঝায়। তাহলে পলিশ তোমরা সম্বন্ধে ধারণাটা পেলে যে গ্রিসের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, সেগুলো একদম অতি ক্ষুদ্র রাষ্ট্র, এগুলোকে বলা হচ্ছে নগররাষ্ট্র বা পলিশ। বেশ, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন থাকছে, পলিশগুলির আয়তন কিরূপ ছিল। তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাবে। আবারও বলছি, প্রশ্ন তোমরা নোট ডাউন করতে পারো। এই প্রশ্নের মধ্যেই যদি কোথাও কিছু জানবার থাকে বা ধরো মিস করে যাচ্ছ কিছু, তাহলে তোমরা ফোন করতে পারো সরাসরি কথা বলবার জন্য। দেখো রেড স্ট্রিপে ফোন নাম্বার যাচ্ছে। আমরা তাহলে 2 নম্বর প্রশ্নে যাই, পলিশগুলির আয়তন কিরূপ ছিল। আমি তোমাদের প্রথমেই বলেছি যে আধুনিক রাষ্ট্রের তুলনায় পলিশগুলো অতি ক্ষুদ্র। পলিশগুলোর আয়তন ছিল অতি ক্ষুদ্র এবং এর জনসংখ্যাও অত্যন্ত কম। রিপাবলিক গ্রন্থে প্লেটো এবং অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে পলিশগুলোর আয়তন সম্পর্কে বর্ণনা করেছেন। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পলিশগুলোর আয়তন খুব ক্ষুদ্র হওয়া উচিত, যাতে প্রত্যেক নাগরিকের সঙ্গে প্রত্যেক নাগরিকের একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকে। তা এই যে পলিশের যে উদ্ভব হয়েছিল, এই পলিশগুলোর আয়তন, সমস্ত পলিশগুলোর আয়তন সমান ছিল না। যেমন আমার একটা পলিশের নাম বলতে পারি কেরিন্থ। এরা ব্যবসা বাণিজ্যে খুব সমৃদ্ধ ছিল। কোরিন্থ বা কেরিন্থ, এই কোরিন্থ আয়তনে ছিল প্রায় 433 বর্গমাইল, বেশি বড় না। তার মধ্যে 4টে ক্ষুদ্র পলিশ ছিল। তাহলে এর থেকে আমরা ধারণা করতে পারি যে এটা অনুমান করা যায় যে পলিশগুলো কত ক্ষুদ্র ছিল। আবার কিছু কিছু পলিশ বৃহৎও ছিল, যেমন আর্টিকা, এথেন্স, স্পার্টা, দুটো খুব নামকরা, এথেন্স এবং স্পার্টা, এরা আয়তনে বড় ছিল। সুতরাং পলিশ আয়তন নিয়ে বিভিন্ন রকম আছে, মানে বিভিন্ন টাইপের এদের আয়তন। পলিশগুলো শুধুমাত্র শহরে হয়নি, শুধুমাত্র নগরকে বেষ্টনী করে পলিশ তৈরি হয়নি, গ্রামকেও নিয়েও পলিশ গঠিত হয়েছিল। শহরকে নিয়ে যেমন পলিশ গঠিত হয়েছিল, গ্রামকে নিয়েও গঠিত হয়েছিল। আবার কোনো কোনো পলিশ শহর এবং গ্রামাঞ্চল মিশিয়ে তৈরি হয়েছিল। তো এইরকম আমরা সম্বন্ধে জানতে পারি। ঐতিহাসিক হোপার এই যে পলিশের ক্ষুদ্র আয়তনের জন্য পলিশগুলোকে তিনি বলেছিলেন অ্যাবনর্মাল স্টেট, যে আয়তন অতি ক্ষুদ্র হওয়ার জন্য এই পলিশগুলো ছিল অত্যন্ত অ্যাবনর্মাল স্টেট। ভিক্টর এরিনবার্গ নামও তোমরা পাবে, যে পলিশ সম্বন্ধে বলেছিলেন যে পলিশগুলো হচ্ছে ন্যারোনেস অফ স্পেস, স্পেস খুব সংকীর্ণ, ন্যারোনেস অফ স্পেস, এই কথাটা তিনি বলেছিলেন। কিন্তু অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে পলিশের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি দ্য পারফেক্ট স্টেট, দ্য পারফেক্ট কমিউনিটি, এই বলে তিনি পলিশ সম্বন্ধে তিনি উদ্ধৃত করেছিলেন। সুতরাং পলিশের আয়তন তোমরা জানলে যে এটা বিভিন্ন রকম হয়, অতি ক্ষুদ্র হয়, ম্যাক্সিমাম পলিশগুলি অতি ক্ষুদ্র, জনসংখ্যাও কম, এবং কিছু কিছু পলিশ বৃহৎ আছে, যেমন এথেন্স, স্পার্টা, আর্টিকা, এবং এইগুলোর বিখ্যাত হচ্ছে এদের মধ্যে জনসংযোগগুলো খুব ভালো মতো ছিল। বেশ, 3 নম্বর প্রশ্নে আসবো, পলিশগুলির উদ্ভবের কারণগুলি কি কি ছিল। তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবে পলিশগুলির উদ্ভবের কারণগুলি কি কি ছিল। স্যার, পলিশ কতগুলো কারণে পলিশগুলো সৃষ্টি হয়েছিল। আমরা প্রথম কারণস্বরূপ বলতে পারি যে ভৌগোলিক কারণ। গ্রিসের অবস্থানটা তোমরা দেখবে এমন জায়গায় যেগুলো পাহাড় পর্বত সমুদ্র দ্বারা বেষ্টিত, পাহাড় পর্বত সমুদ্র, যার জন্য
বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কতগুলো দ্বীপের সৃষ্টি হয়েছিল। এদের মধ্যে যোগাযোগ ব্যাহত হতো, কারণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কতগুলো দ্বীপ, চারিদিকে পাহাড় পর্বত সমুদ্র রয়েছে, যোগাযোগ এদের মধ্যে ব্যাহত হয়েছে। এই ব্যাহত হওয়ার জন্য এই প্রতিটি দ্বীপে কিছু কিছু স্বাধীন পলিসের সৃষ্টি হয়েছে। তাহলে ভৌগোলিক বিচ্ছিন্নতা পলিস সৃষ্টির অন্যতম প্রধান কারণ। এর সঙ্গে তোমরা যোগ করতে পারো অর্থনৈতিক বিচ্ছিন্নতা। ভৌগোলিক বিচ্ছিন্নতার সঙ্গে অর্থনৈতিক বিচ্ছিন্নতা একটা রিলেটেড। তা ভৌগোলিক বিচ্ছিন্নতার ফলে বিভিন্ন দ্বীপগুলোর মধ্যে, বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে, নগরগুলোর মধ্যে যোগাযোগ ব্যাহত হয়েছিল। পণ্য আদান প্রদান, পণ্য বিকিকিনি, এটা একটা ব্যাহত হয়েছিল। তাহলে প্রত্যেকটা নগরের কিছু কিছু চাহিদা ছিল, সেই নগরগুলোকে কেন্দ্র করে অর্থনীতি বিকশিত হতে লাগলো এবং পণ্য উৎপাদিত হতে লাগলো, যার ফলে পলিসগুলো সৃষ্টি হয়েছিল। এছাড়াও পলিসের উদ্ভবের আরও বেশ কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে পলিসগুলো বাজার তৈরি হয়েছিল। বাজার বলতে তোমরা বোঝায় যে এই যে পলিস তৈরি হওয়ার পরে সেখানে তার পাশাপাশি বাজার তৈরি হয়। নগরগুলোর পাশে বাজার ছিল, বাজারের মাধ্যমে সেখানকার সাধারণ লোকেদের মাধ্যমে ভাব বিনিময় এই সমস্ত সৃষ্টি হয়েছিল। এই ভাব বিনিময় ফলে নগর সৃষ্টি হয় এবং সেখান থেকে পলিস হয়। আরেকটা জিনিস তোমরা জানবে, একটা নতুন জিনিস পাবে, অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিস হচ্ছে যে প্রত্যেকটা দ্বীপের যে নগরগুলো ছিল সেখানে উঁচু পাহাড় পর্বত থাকায় যে স্বাধীন যে রাজারা ছিলেন, স্বাধীন যে শাসককর্তারা ছিলেন, তারা সেই সমস্ত উঁচু পাহাড় পর্বত এলাকায় তারা দুর্গ তৈরি করলো। ওই দুর্গগুলোতে আস্তে আস্তে তারা সেখানে বসবাস করতে লাগলো। দুর্গকে ঘিরে তারা বসবাস করা, তার পাশেই তারা উপাসনা গৃহ এই সমস্তগুলো তারা তৈরি করলো। উপাসনা গৃহ পাশে তারা এমনি বাজার তৈরি করলো। এর ফলে নগর সৃষ্টি হলো, যার ফলস্বরূপ ছিল পলিস। আর লাস্টলি আমরা যেটা বলতে পারি যে গ্রিকদের ঐতিহ্য অনুসারে আমরা দেখতে পারি গ্রিকরা ছিল অত্যন্ত স্বাধীনতা প্রিয়। স্বাধীনতা প্রিয় বলতে স্বেচ্ছাচারিতা নয়, তারা স্বাধীন থাকতে ভালোবাসত। এই জন্য তারা ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক তারা ছিল। তারা মনে করত ক্ষুদ্র ক্ষুদ্র এই নগর রাষ্ট্রগুলো স্বাধীনতার প্রতীক, এই জন্য পলিসগুলো সৃষ্টি হলো। তাহলে এই সমস্ত বিবিধ কারণে পলিসের সৃষ্টি হয়। তোমরা এগুলো পয়েন্ট করে করে লিখবে, ছোট অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। প্রথমে তোমরা লিখবে ভৌগোলিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক বিচ্ছিন্নতা, বাজার জাত করা, তারপর হচ্ছে দুর্গ, এবং পয়েন্ট আউট করে পড়লে মনে হয় মনেও বেশি থাকবে এবং খুব ইন্টারেস্টিং হবে, লেখাটা খুব সুন্দর হবে। যে এক্সামিনার খাতাটা দেখবেন তারও দেখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, গোটা বিষয়টাই তোমাদের ফরে যাবে আর কি। খাতা দেখার ক্ষেত্রে, তোমাদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেকটা তোমাদের দিকে থাকবে গোটা বিষয়টা। তাহলে স্যার আমরা পরবর্তী প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্ন থাকছে, পলিসগুলির বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ পলিস উদ্ভবের কারণ স্যার বললেন, এরপর আমরা যাব বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা পলিস উদ্ভবের কারণের মধ্যেই বৈশিষ্ট্য কিছু কিছু পাবে বা পলিসের সংজ্ঞা থেকে পাবে। যে প্রথম বৈশিষ্ট্য আমরা হিসেবে যেটা বলতে পারি, সংজ্ঞা থেকেই তোমরা জানতে পেরেছো যে পলিসগুলো আয়তনে অত্যন্ত ক্ষুদ্র। পলিসগুলো বৃহৎ আয়তন নয়, ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে আয়তনের দিক দিয়ে পলিসগুলো ক্ষুদ্র, এটা হচ্ছে পলিসের বৈশিষ্ট্যের প্রথম হিসেবে পয়েন্ট হিসেবে লিখতে পারো, আয়তন। দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা। ন্যাচারালি আয়তন যতটা কম হবে জনসংখ্যাও কম হবে, তাহলে পলিসগুলোর জনসংখ্যাও খুব কম ছিল। তৃতীয়ত, পলিসের বিভিন্ন নাগরিকরা তারা তারা শাসন কার্যে তারা বিভিন্নভাবে অংশ নিত, রাজাকে শাসন পরিচালনায় তারা সাহায্য করত, অর্থাৎ প্রত্যক্ষ শাসনে তারা সাহায্য করতো। এটা থার্ড পয়েন্টে তোমরা করতে পারো। শাসন কাঠামোর কিছু বৈচিত্র্য ছিল। কিছু কিছু পলিসে আমরা দেখতে পাবো সেখানকার সরকার অভিজাততান্ত্রিক, কিছু কিছু পলিসে আমরা দেখতে পাবো সেগুলো রাজারা হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক বলতে আমরা এথেন্সে আমরা দেখতে পাবো। তা এই সরকারের এই যে রাষ্ট্রীয় কাঠামোর অভিজাততন্ত্র,
হ্যাঁ, গণতন্ত্র, অভিজাততন্ত্র, হ্যাঁ, তোমার হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পলিশের শাসন কাঠামোর বিভিন্ন বৈচিত্র্য ছিল। এছাড়াও ছিল পলিশের গঠন বিন্যাস। গঠন বিন্যাসে আমি তোমাদের এর আগেই বলেছি যে ডোরিয়ান বিজয়ের পর যে গ্রিসের যে শাসকবর্গ তারা তাদের সেফটির জন্য, যাতে বিদেশি আক্রমণের হাত থেকে রক্ষা করবার জন্য তারা দুর্গ তৈরি করলো উঁচু এলাকায়, যাতে সহজে সেখানে শত্রুরা প্রবেশ করতে না পারে। সেই দুর্গগুলো তৈরি করে তারা সেখানকে যে দুর্গ তৈরি করলো সেটার নাম দিল অ্যাক্রোপলিস। এই অ্যাক্রোপলিসকে কেন্দ্র করে তৈরি হলো বাজার, যেগুলোকে তারা বলতো অ্যাগোরা। এই পলিসের প্রাচীরের বাইরে, পলিসটা যেখানে শেষ হলো তার যে প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীরের বাইরের অঞ্চলটাকে বলা হতো গ্রামাঞ্চল বা চোরা। গ্রিক টার্মে বলা হতো চোরা বা গ্রামাঞ্চল। এই অঞ্চলে দরিদ্র লোকেরা এই অঞ্চলে বসবাস করত। এই অঞ্চল যখন বিদেশি আক্রমণ হতো তখন এই সমস্ত জায়গাগুলো খুব জনশূন্য হয়ে পড়তো। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পলিশকে একরকম তোমার বিভিন্নতা একটা দান করেছে। পলিশের স্বাতন্ত্রতা রয়েছে। স্বাতন্ত্রতা বলতে কি, তারা নিজস্ব স্বতন্ত্র বজায় রেখেছে। এক একটা পলিশের এক এক ধরনের সরকার, তাদের সেনাবাহিনী একরকম, কারোর সেনাবাহিনী অন্যরকম। তাহলে সেনাবাহিনীর বিভিন্নতা রয়েছে, সৈন্যবাহিনীর বিভিন্নতা রয়েছে, দেবদেবীর বিভিন্নতা রয়েছে, মুদ্রার বিভিন্নতা রয়েছে, এমনকি তাদের পূজা পদ্ধতির মধ্যেও বিভিন্নতা রয়েছে। সুতরাং পলিশগুলোর নেচারগুলো বিভিন্ন প্রকৃতির, সরকারও বিভিন্ন প্রকৃতির। আমরা দেখলাম সৈন্যবাহিনী, এথেন্সের সৈন্যবাহিনী যেমন নৌবহরের উপর জোর দিয়েছিল, স্পার্টা যেমন স্থলবাহিনীতে অপরাজেয় ছিল। তাহলে এরকম দেখতে পাবো সেনাবাহিনীর বিভিন্নতা রয়েছে। তোমার হচ্ছে তাদের মধ্যে দেবদেবীও বিভিন্ন রকম, এথেনার নাম অনুসারে এথেন্স নামকরণ হয়েছে। পূজা পদ্ধতিও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। সুতরাং একটা স্বতন্ত্রতা এই বজায় রেখেছিল পলিশগুলো। তাহলে তোমরা এই সমস্ত কারণগুলো পাবে, জনসংখ্যা অল্প, আয়তনে ছোট, পলিশের গঠন বিন্যাস, শাসন কাঠামো, পলিশের শ্রেণীবিভক্ত সমাজ দেখা যায়। শ্রেণীবিভক্ত সমাজ বলতে কি, পলিশে দু ধরনের শ্রেণী দেখব, নাগরিক শ্রেণী, অনাগরিক শ্রেণী। এই নাগরিক শ্রেণী তারা সুযোগ সুবিধা পেত, ভোটদানের তাদের অধিকার ছিল। অনাগরিক শ্রেণীদের তারা ভোটদান থেকে বিরত থাকতো, তাদের ভোটদানের অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার তাদের অনেক খর্ব করা হয়েছিল। সুতরাং এই শ্রেণীবিভক্ত সমাজ দেখব, শাসন কাঠামোর বৈশিষ্ট্য দেখব, এই সমস্তগুলো স্বতন্ত্রতা দেখব, পলিশের বিভিন্ন বৈশিষ্ট্য। বেশ, আমরা তাহলে 5 নম্বর প্রশ্নে যাব। পলিশ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার তুলনা করো। পলিশ এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার তুলনা করো। দেখো, এই প্রশ্নটাতে তোমরা তো এতগুলো প্রশ্ন আলোচনা করলে, এখান থেকে নিশ্চয়ই তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো। প্রথমত আমরা এদের দুজনের যদি সংজ্ঞা আলাদা করি, তাহলে পলিশকে আমরা কি বুঝতে পারছি? পলিশ হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র। আধুনিক রাষ্ট্রগুলো একটু বৃহৎ এবং সেখানে সার্বভৌমত্ব রয়েছে এবং তাদের মধ্যে একটা আন্তর্জাতিকতা বোধ রয়েছে। পলিশগুলোর মধ্যে আন্তর্জাতিকতা বোধ নেই, ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র। আর এগুলো হচ্ছে আধুনিক রাষ্ট্র, হচ্ছে অতীব বৃহৎ। আর কি, যে পলিশের জনসংখ্যা অত্যন্ত কম, সীমিত, 5000-এর মধ্যেও পলিশের জনসংখ্যা রয়েছে। আর আধুনিক রাষ্ট্রের জনসংখ্যার কোনো সীমা নেই। আধুনিক রাষ্ট্রের জনসংখ্যা বেশি হতে পারে। পলিশের যেমন একটা লিমিটেশনস রয়েছে, একটা সীমা রয়েছে, আধুনিক রাষ্ট্রের কিন্তু জনসংখ্যা সেরকম কোনো সীমা নেই। এছাড়াও পলিশের সঙ্গে আধুনিক রাষ্ট্রের আরেকটা প্রধান পার্থক্য হলো যে পলিশে নারীদের কোনো রাজনৈতিক মর্যাদা বা কোনো কিছু ছিল না, যেটা কিন্তু আধুনিক রাষ্ট্রে নারীদের একটা রাজনৈতিক মর্যাদা ছিল। তাদের রাজনীতিতে তাদের একটা মর্যাদা দেওয়া হতো। পলিশে নারীদের ভোটদানের অধিকার ছিল না, এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক অধিকার তাদের খর্ব করা হয়েছিল, কিন্তু আধুনিক রাষ্ট্রে সেগুলো আমরা দেখতে পাই না। এছাড়াও পলিশে আমি বললাম যে বিভিন্ন রকম সরকার রয়েছে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থাও বিভিন্ন রকম সরকার রয়েছে। পলিশের যেমন অভিজাততান্ত্রিক সরকার রয়েছে, আধুনিক রাষ্ট্রে কিন্তু সেই অভিজাততান্ত্রিক আমরা সরকার দেখতে পাই না। পলিশের যিনি শাসক হিসেবে নির্বাচিত হতো, তিনি লটারির মাধ্যমে তিনি নির্বাচিত হতেন। আধুনিক রাষ্ট্রে কিন্তু আমরা
এই সমস্ত জিনিস, লটারির মাধ্যমে নির্বাচন ব্যবস্থা, এইসব কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে বিশাল একটা পার্থক্য হলো যে সরকারের অভিজাততান্ত্রিক সরকার পলিসিতে দেখা যায়, আধুনিক রাষ্ট্রে কিন্তু সেরকম অভিজাততান্ত্রিক সরকার দেখা যায় না। আর কি পলিসের শাসক লটারির মাধ্যমে কখনো কখনো নির্বাচিত হতেন, আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে সেরকম কোনো ব্যবস্থা নেই। এছাড়াও আধুনিক রাষ্ট্রের রাজা বা শাসক তাদের সঙ্গে অন্যান্য দেশের মধ্যে একটা আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, আন্তর্জাতিক কূটনীতি তারা বজায় রাখতো আধুনিক রাষ্ট্রের শাসকরা, রাজারা, যেটা পলিসে কিন্তু আমরা দেখতে পাই না। এছাড়াও সবথেকে বিরাট আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা বলতে পারো, আধুনিক রাষ্ট্রের যে প্রজারা ছিল, যেসব নাগরিকরা ছিল, তারা রাষ্ট্রের সঙ্গে তেমন ওতপ্রোতভাবে জড়িত নয়, কিন্তু পলিসের নাগরিকরা পলিসের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাহলে পলিসের নাগরিকরা পলিসের সঙ্গে যেরকম ওতপ্রোতভাবে জড়িত, আধুনিক রাষ্ট্রের নাগরিকরা কিন্তু রাষ্ট্রের সঙ্গে সেরকম ওতপ্রোতভাবে জড়িত নয়। তাহলে এই প্রশ্নটাকে তোমরা খুব দিতে পারে, এরকমভাবে পয়েন্ট করে করে লিখলে অনেক ছোটোর মধ্যে হয়ে যাবে। এটা একটা পার্ট দিল, 4 নাম্বার দিল 8-এর বড় প্রশ্নের মধ্যে, এরকম 1, 2, 3, 4 করে লিখলে উত্তরটা অনেকটা প্রাণিধানযোগ্য হবে। বেশ, আমাদের 6 নম্বর প্রশ্ন থাকছে, অ্যাক্রোপলিস বলতে কি বোঝায়? এবং যতদূর মনে হচ্ছে পলিসগুলির বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করার ক্ষেত্রে স্যার অ্যাক্রোপলিসের কথা একবার বলেছিলেন, তাও একবার তোমাদের জন্য শুধুমাত্র অ্যাক্রোপলিস বলতে কি বোঝায় ওই উত্তরটা স্যারের থেকে নেব, তারপর আবার পরবর্তী প্রশ্ন। এটা খুব ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেনে খুব দেয়, অ্যাক্রোপলিস বলতে কি বোঝায়। তোমরা আমি এর আগে বলেছিলাম যে ডোরিয়ান বিজয়ের পর যে গ্রিসের যে শাসকবর্গ তারা কি করলো, বিভিন্ন দ্বীপে যেগুলো উঁচু উঁচু জায়গা রয়েছে সেইখানে তারা সিটাডল টাইপের অর্থাৎ দুর্গ টাইপের তারা স্থাপন করলো। এই দুর্গে তারা বসবাস করতে থাকলো। এই দুর্গ তৈরি করার উদ্দেশ্য কি না, বিদেশি শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করা। এই যে দুর্গ স্থাপন করে তারা সেখানে বসবাস করতে গেল এবং নগরের আস্তে আস্তে সেখানে সৃষ্টি হলো, এইটাকে বলা হচ্ছে অ্যাক্রোপলিস। বেশ, এবং পরবর্তী প্রশ্ন থাকছে 7 নম্বর প্রশ্ন, গ্রিসের দুটি নগর রাষ্ট্রের নাম কি? গ্রিসের দুটি নগর রাষ্ট্রের নাম কি? গ্রিসের অসংখ্য নগর রাষ্ট্র, যেটা আমরা বলছি পলিস রয়েছে, তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র আমি নাম করলাম আর্টিকা, থিবস, মিলিশিয়া, এথেন্স, স্পার্টা, কর্টিকা, এই সমস্ত বিভিন্ন তোমাদের দ্বীপগুলো নগর রাষ্ট্র আছে। এথেন্স এবং স্পার্টা, এর মধ্যে খুব থিবস এবং আর্টিকা এগুলো খুব বিশেষ উল্লেখযোগ্য। কেরিন্থ, এইগুলো খুবই উল্লেখযোগ্য। তাহলে তোমরা কী কী পেলে? কেরিন্থ, আমি 4টে খুব নাম মনে রাখবে, কেরিন্থ, আর্টিকা, এথেন্স, স্পার্টা, এই নগর রাষ্ট্রগুলো খুবই নামকরা বা বিখ্যাত। বেশ, এথেন্সের কথা যখন উঠলই তখন পরবর্তী প্রশ্ন থাকছে যে এথেন্সের গণতন্ত্রের ভিত্তি কিভাবে স্থাপিত হয়? এথেন্স খুব উল্লেখযোগ্য পলিস, এবং এথেন্সকে ঘিরেই কিন্তু গ্রিক সভ্যতা সংস্কৃতির বিকাশ হয়েছিল। এবং বিখ্যাত সেখানকার আর্কন ছিলেন, রাজা ছিলেন পেরিক্লিও। তার শাসনকাল থেকে 400 থেকে 500 BC পর্যন্ত আমরা বলছি গ্রিসের ক্লাসিক্যাল এজ বা ধ্রুপদী যুগ। তাই এথেন্সের গণতন্ত্র এথেন্সেই ছিল। এথেন্সের যে গণতান্ত্রিক যে ভিত্তি, সেখানকার যে রাজনৈতিক ঐতিহ্য এবং প্রাতিষ্ঠানিক ঐতিহ্যের একটা মেলবন্ধন সেখানে ঘটেছিল। এই গণতন্ত্রের ভিত্তি 4টি ধাপের উপরে তারা তৈরি ছিল। প্রথমত হচ্ছে সমিতি। এথেন্সের গণতন্ত্রের ভিত্তির প্রথম স্টেপ হচ্ছে সমিতি। এথেন্সের সমিতিকে বলা হতো একলেজিয়া এবং স্পার্টার সমিতিকে বলা হতো অ্যাপেলো। এই সমিতির কাজ কী ছিল? নাগরিকদের মতামত প্রকাশ, নাগরিকদের অধিকার, এই সমস্ত কিছুকে সুনিশ্চিত করা। প্রথম সমিতির ক্ষমতা খুব কম ছিল, কিন্তু বিবর্তনের ধারায় যত সময় এগিয়েছে ততই সমিতির ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এরপরে তোমরা দ্বিতীয় স্টেপের তোমরা যেটা জানতে পাবে সেটা হচ্ছে শাসন পরিষদ বা রাষ্ট্র পরিষদ। এই রাষ্ট্র পরিষদের ক্ষমতা কখনো কখনো কম ছিল, কখনো কখনো বেশি করা হয়েছিল। সোলন একজন বিখ্যাত আর্কন ছিলেন, আমি আর্কন পরে আসছি। সোলন একজন বিখ্যাত আর্কন ছিলেন। তিনি
সংস্কার করে তিনি এই রাষ্ট্রীয় পরিষদের হাতে একটা ক্ষমতা দেন। তারা আইনের খসড়া প্রস্তুত করতে পারত, তাদের হাতে আইনের খসড়া প্রস্তুত করার তিনি ক্ষমতা দিয়েছিলেন। এছাড়াও শাসনকার্য পরিচালনার জন্য শাসককে রাষ্ট্রীয় পরিষদের বিভিন্ন মতামত নিতে হতো। তাহলে প্রথম স্টেপ আমরা পেলাম সমিতি, দ্বিতীয় হচ্ছে শাসন পরিষদ বা রাষ্ট্রীয় পরিষদ, তৃতীয় যেটা ইম্পর্ট্যান্ট স্টেজ হচ্ছে ম্যাজিস্ট্রেট। এই গণতন্ত্রের ভিত্তির সর্বোচ্চ স্তর হলো ম্যাজিস্ট্রেট। স্পার্টায় একে বলা হতো আর্কান এবং এথেন্সে এটাকে বলা হতো আর্কান এবং স্পার্টায় বলা হতো ইফর। তো এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল সর্বোচ্চ। এছাড়াও গঠিত হয়েছিল চতুর্থ স্তর হিলিয়া। হিলিয়া নামটা তোমরা শর্ট কোশ্চেনও অনেক সময় দিতে পারে। হিলিয়া সম্বন্ধে, হিলিয়া কি? তা সোলন এক ধরনের, আমি সোলন বলেছিলাম একজন আর্কন, একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব শাসন সংস্কার করেছিলেন। তো তিনি এক ধরনের আদালত তৈরি করেছিলেন, যে আদালত তোমার হচ্ছে নাগরিকদের ন্যায় বিচার এই সমস্তগুলো যাতে পায়, সেই জন্য তিনি এক ধরনের আদালত তৈরি করেছিলেন, যে আদালতের নাম ছিল হেলিয়া। তাহলে তোমরা চারটে স্টেপ পেলে। সমিতি প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ রাষ্ট্র পরিষদ বা শাসন পরিষদ, তৃতীয় হচ্ছে ম্যাজিস্ট্রেট, 4 নম্বর হচ্ছে হেলিয়া। এই চারটে ধাপ ছোট ছোট করে লিখতে হবে। বেশ, পরবর্তী প্রশ্নে আমরা যাব, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন। স্পার্টার নগর রাষ্ট্রের সামাজিক জীবন কিরূপ ছিল? স্পার্টার নগর রাষ্ট্রের সামাজিক জীবন কিরূপ ছিল? সামাজিক জীবন, স্পার্টার যে জীবন ছিল, স্পার্টার যে পলিস, এটা সবসময় যুদ্ধ বিগ্রহে থাকতো। যুদ্ধ বিগ্রহ, সামরিক একটা নগর ছিল, সামরিক পলিস ছিল, সবসময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। তা স্পার্টার যে সামাজিক জীবন ছিল, এটা তিন ধরনের স্টেপ, 3টে পর্ব ছিল, মানে 3 ধরনের তোমার হচ্ছে লোক দেখা যেত। প্রথমত ছিল স্পার্টান, যেটা অভিজাত শ্রেণী, দ্বিতীয় হচ্ছে পেরিওসি, আর তৃতীয় হচ্ছে হেলট। তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্পার্টান বা অভিজাত শ্রেণী। এরা হচ্ছে প্রথম শ্রেণী। এরা শহরাঞ্চলে থাকতো, তবে গ্রামেও এদের বেশ কিছু জমি ছিল। এরা বিভিন্ন রকম ক্ষমতা ভোগ করত, রাষ্ট্রকে বিশেষত এদের কোনো কর দিতে হতো না। এরা কিন্তু সমস্ত রকম রাজনৈতিক ক্ষমতা ভোগ করত। এরা অভিজাত শ্রেণী ছিল। দ্বিতীয় শ্রেণী যেটা ছিল পেরিওসি, এরা সমাজের একটা বড় অংশ। এরা ছিল স্পার্টার আদি অধিবাসী স্পার্টার ছিল এই পেরিওসি। এদের স্বাধীনতা ছিল, কিন্তু কোনো রাজনৈতিক অধিকার এদের ছিল না। এদের স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু রাজনীতিতে এরা কোনো অংশ নিতে পারতো না। যেমন এদের কাজ কী ছিল? কৃষিকাজ করা, শিল্পকর্মে নিযুক্ত থাকা, যুদ্ধ বিগ্রহ করা, ব্যবসা বাণিজ্য করা, এই সমস্ত কাজে এই পেরিওসিদের নিয়োগ করা হতো। এই পেরিওসিরা এই সমস্ত কাজে লিপ্ত থাকত। তৃতীয় শ্রেণীর ছিল হেলট। এই হেলটরা, এরা ছিল সমাজের একদম মানে অত্যাচারিত শ্রেণী, শ্রমজীবী জনতা। এদের নিজস্ব বলে কিছুই ছিল না। এরা ছিল অত্যাচারিত শ্রেণী, রিক্ত নিঃস্ব সর্বহারা। এরা যুদ্ধবিদ্যায় অংশগ্রহণ করত। তাই স্পার্টানদের সাথে এই হেলটদের এদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তিক্ত ছিল। হেলটরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। তাই স্পার্টানরা হেলটদের সবসময় সন্দেহের চোখে দেখত। তাহলে এই 3 শ্রেণীর লোক আমরা দেখতে পারি। প্রথমত অভিজাত শ্রেণী, দ্বিতীয়ত তোমরা পেলে পেরিওসি, সাধারণ জীবী, মধ্যবিত্ত শ্রেণী, তৃতীয় তোমরা পেলে একদম নিম্নবিত্ত শ্রমজীবী জনতা, হেলট শ্রেণী। বেশ, আমরা স্পার্টার নগর রাষ্ট্রের সামাজিক জীবন জানলাম। তবে এরপর আমরা এথেন্স এবং স্পার্টার মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল, অর্থাৎ তোমরা এথেন্সও জানলে, এথেন্সের গণতন্ত্রের ভিত্তি থেকে শুরু করে যাবতীয় কিছু, এবং তারপর স্পার্টারও জানলে। এবার প্রশ্ন হচ্ছে এথেন্স ও স্পার্টার মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল? এই প্রশ্নের মধ্যে একটু যদি ভালো করে চিন্তা করো তোমরা, উত্তরটা দু একটা পয়েন্ট তোমরা বলতেই পারবে। আমি তোমাদের যেমন বললাম যে স্পার্টার নগর রাষ্ট্র ছিল তোমার হচ্ছে সামরিক, কিন্তু এথেন্সের নগর রাষ্ট্র ছিল গণতান্ত্রিক। এথেন্স এবং স্পার্টার মধ্যে অনেক কিছু ক্ষেত্রেই একটা পার্থক্য লক্ষ্য করা যায়।
এথেন্সের নগরাষ্ট্র ছিল সামরিক, স্পার্টার ছিল সামরিক, এথেন্সের ছিল গণতান্ত্রিক। আমরা দেখতে পাবো স্পার্টার জীবন ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। এখানে 7 বছর বয়সের শিশুরা বা বালকেরা তারা ছোটোবেলা থেকেই শরীর চর্চা এবং যুদ্ধবিদ্যা এই সমস্ত আয়ত্ত করতে হতো। কিন্তু এথেন্সের সামাজিক জীবন অতটা শৃঙ্খলাবদ্ধ ছিল না। এছাড়া আর বিশেষ যে পার্থক্যটা, যে বেশি সংস্কৃতির দিক দিয়ে বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়। তোমরা নিশ্চয়ই জানো সংস্কৃতির দিক দিয়ে এথেন্স গ্রিস সভ্যতার ধারক ও বাহক। পেরিক্লীয় শাসনকাল সুবর্ণ যুগ ছিল, এথেন্সের আর্কন ছিলেন। তাই এথেন্সের তোমার হচ্ছে ধ্রুপদী যুগ এথেন্সের সৃষ্টি হয়েছিল। তাহলে সাংস্কৃতিক দিক দিয়ে এথেন্স অনেক উন্নত ছিল, যেটা স্পার্টা ছিল না। এথেন্সের সংস্কৃতিটা ছিল মুক্ত প্রকৃতির, অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে নাগরিকরা এখানে এসে বসবাস করতে পারত, মুক্ত প্রকৃতির। কিন্তু স্পার্টানদের যে পার্থক্য মানে সংস্কৃতিটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রুদ্র প্রকৃতির। এখানকার নাগরিকরা তোমার হচ্ছে এখানকার রমণীদের একমাত্রই কাম্য ছিল বীর সন্তান প্রসব করা, অর্থাৎ যুদ্ধবিদ্যায় সেই যাতে পারদর্শী হয়। তারা এরকম সংস্কৃতি মনা ছিল না। এথেন্স কিন্তু গুণীজনকে সমাদর করতেন, স্পার্টায় সেরকম পরিলক্ষিত হয়নি। এথেন্সে গুণীজনের সমাদর হতো, বা স্পার্টায় কিন্তু সেই ধরনের আমরা দেখতে পাই না। আর এছাড়াও এথেন্সের যে তোমার হচ্ছে যে শাসন কাজে রাজাকে সাহায্য করতো নাগরিকরা। তারা একটা জায়গায় মিলিত হয়ে সমবেত হয়ে ভাব বিনিময়ের মাধ্যমে তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতো এবং রাজাকে সেটা জানাতো। এইভাবে শাসন কার্য পরিচালনায় তারা প্রত্যক্ষভাবে অংশ নিত। কিন্তু আমরা তোমাদের প্রথমেই বললাম স্পার্টা ছিল সামরিক যুদ্ধবিদ্রোহ লেগে থাকার জন্য এখানে 2 জন রাজা ছিল। একজন রাজা তিনি ওই যুদ্ধবিদ্যা এই সমস্ত ব্যাপারে যুদ্ধ কাজ পরিচালনা করতেন, আর একজন রাজা তিনি শাসন কাজের বিভিন্ন দিকগুলো তিনি দেখতেন। সুতরাং সংস্কৃতিগত পার্থক্য আমরা দেখতে পাই এবং তোমাদের এথেন্স এবং স্পার্টার যে সরকারের যে সমস্ত পার্থক্য সেগুলো আমরা পরিলক্ষিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন থাকছে, এথেন্স ও স্পার্টার মধ্যে বিরোধের কারণ কি কি? এথেন্স ও স্পার্টার মধ্যে বিরোধের কারণ কি কি? এথেন্স এবং স্পার্টার মধ্যে বিরোধ হয়েছিল এবং তার পরিণতি পেলোপনেশীয় যুদ্ধ আমরা দেখতে পাবো। এথেন্স এবং স্পার্টার মধ্যে এই যে পার্থক্য, সেখান থেকেই তোমরা কিন্তু এই অ্যান্সার পাবে যে এথেন্স ছিল অভিজাত, এথেন্স ছিল হচ্ছে গণতান্ত্রিক, আর স্পার্টা ছিল তোমার হচ্ছে সামরিক। এর জন্য দুজনের দৃষ্টিভঙ্গি দুরকম থাকার মধ্যে এদের পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এছাড়াও যে এথেন্সের আমি তোমাদের বললাম যে এথেন্সে সংস্কৃতির বিকাশ হয়েছিল, স্পার্টায় হয়নি, যার ফলে এথেন্সের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এটা স্পার্টার কাছে ঈর্ষার কারণ হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাবো যে এথেন্সের ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি করেছিল, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছিল। এই অর্থনৈতিক সমৃদ্ধি স্পার্টা ভালো করে মেনে নিতে পারেনি। এথেন্সের সঙ্গে স্পার্টার বিরোধের আরেকটা অন্যতম কারণ আমরা দেখতে পাই যে এথেন্সের এই পেরিক্লীয় শাসনকালে এথেন্স সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হয়েছিল। তারা দক্ষিণ ইতালি এবং সিসিলি এই সমস্ত রাজ্যগুলো জয় করবার জন্য তারা উদ্যত হলো, যেটা স্পার্টা মেনে নিতে পারেনি। এথেন্স এবং স্পার্টার মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। ব্যবসা বাণিজ্যে এথেন্স উল্লেখযোগ্যভাবে মানে উন্নতি লাভ করে, এটা স্পার্টা ভালো করে মেনে নিতে পারেনি। ব্যবসা বাণিজ্যের দিকে এথেন্সের সঙ্গে করিন্থের একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে স্পার্টা করিন্থকে প্ররোচিত করে এথেন্সের বিরুদ্ধে যুদ্ধেও যেতে, এবং এই সমস্ত বিরোধ নিয়ে এথেন্স এবং স্পার্টার মধ্যে তোমাদের হচ্ছে বিভিন্ন রকম পেলোপনেশীয় যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এই প্রশ্নটা ভালো করে পড়বে। এথেন্স ও স্পার্টার মধ্যে বিরোধের কারণ কি, এটা 4 নম্বর। এইভাবে পার্থক্য লক্ষ্য করে গিয়েছিল 4, আর বিরোধের কারণ কি 4 + 4 করে 8 নম্বরে এইভাবে দিতে পারে।
এবং আমরা কি এটার উত্তর নিতে নিতেই পরের উত্তরটা নিয়ে নিয়েছি যে হ্যাঁ, অনেকটাই পেলোপনেশীয় হয়েছে। যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হ্যাঁ। পেলোপনেসীয় যুদ্ধ এই স্পার্টা এথেন্সের মধ্যে বিরোধের মধ্যেই আমরা দেখতে পাই। এথেন্স আর একটা জিনিস নৌশক্তিতে খুব বলীয়ান ছিল, আবার স্পার্টা সামরিক শক্তিতে বিশেষত স্থলবাহিনীতে ভীষণ শক্তিশালী ছিল, অপরাজেয় ছিল। তাই এদের শক্তি দম্ভ, এদের দুজনের শক্তি দম্ভ, এর পরিণতি হচ্ছে পেলোপনেসীয় যুদ্ধ 431 খ্রিস্টপূর্বাব্দে। 431 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স এবং স্পার্টার মধ্যে এই যুদ্ধ হয়েছিল। আমরা নিশ্চয়ই জানব যে স্পার্টা এথেন্সকে পরবর্তীকালে ধ্বংস করে। বেশ, এবং তার পরবর্তী প্রশ্ন থাকছে যে বুলে ও অ্যাগোরা কি? তোমরা বিশেষ করে দেখতে পাচ্ছ বুলে ও অ্যাগোরা কি? হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো আমি ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন। বুলে এবং অ্যাগোরা আমরা পাবো যে রাজাকে শাসনের ব্যাপারে সাহায্য করবার জন্য একটা সাধারণ মানুষের পরিষদ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে বুলে। আর অ্যাগোরা হচ্ছে, আমি তোমাদের আগে বললাম যে অ্যাক্রোপলিস যেটা তৈরি হয়েছিল, ওকে কেন্দ্র করে একটা বাজার গড়ে উঠতো, ওর বাইরে একটা বাজার গড়ে উঠতো যেখানে সাধারণ মানুষ আসতো, পণ্য বিক্রি করতো, তাদের মধ্যে ভাব বিনিময়, সংস্কৃতিগত ঐতিহ্যের বিনিময় ঘটতো। এই যে বাজারটাকে তারা বলছে অ্যাগোরা। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে গ্রিসে নাগরিক ও অনাগরিক কাদের বলা হতো? গ্রিসে দেখতে পাবে প্রশ্নটা। গ্রিসে দু ধরনের শ্রেণী ছিল, আমি তোমাদের বারবার বলছি নাগরিক শ্রেণী এইগুলো, তারা একটা শ্রেণী হচ্ছে অনাগরিক শ্রেণী। এই দু ধরনের শ্রেণী, কাদের নাগরিক বলবো কাদের অনাগরিক বলবো। যারা গ্রিসে যাদের রাজনৈতিক ক্ষমতা ছিল তাদের বলা হচ্ছে নাগরিক শ্রেণী। এরা শাসন নীতিতে অংশ নিত, এদের ভোটদানের অধিকার ছিল। নাগরিক শ্রেণী ভোটদানের অধিকার ছিল, এরা একটা জায়গায় মিলিত হয়ে রাজাকে পরামর্শ দিত এবং শাসন কাজে অংশ নিত। অনাগরিক শ্রেণীদের মধ্যে পড়ছে নারী, মেটিক বা বিদেশিদের এরা বলতো মেটিক, নারী, মেটিক বা বিদেশি, এবং বিভিন্ন কর্মচারী, দাস শ্রমিক, এই যারা ছিল এরা সমস্ত ছিল এই অনাগরিক শ্রেণী। এদের কোনো রাজনৈতিক কর্তৃত্ব ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, এদের কোনো ক্ষমতা ছিল না, ভোটদানের অধিকারও এদের ছিল না। এরা ছিল অনাগরিক শ্রেণী। নাগরিক শ্রেণীর রাজনৈতিক কর্তৃত্ব ছিল, অনাগরিক শ্রেণীর কোনো রাজনৈতিক কর্তৃত্ব ছিল না। বেশ, 15 নম্বর প্রশ্ন থাকছে অ্যাসেম্বলি ও এফোরেট কি? অ্যাসেম্বলি ও এফোরেট কি? এই যে অ্যাসেম্বলি তোমরা নাম পেলে, আর এফোরেটের নাম পেলে, এটা হচ্ছে স্পার্টার শাসন ব্যবস্থার দুটো পরিষদ। স্পার্টায় যিনি শাসক ছিলেন তাকে একটা পরিষদ ছিল, সাধারণ মানুষের একটা পরিষদ ছিল, যারা রাজাকে এই বিভিন্ন রকম সাহায্য করতেন, শাসন সংক্রান্ত ব্যাপারে তারা বিভিন্ন মতামত প্রকাশ করতেন, বিভিন্ন রকম তাদের সুচিন্তিত মতামত দিতেন। এরা হচ্ছে যে সমিতি তৈরি হয়েছিল সেটা হচ্ছে অ্যাসেম্বলি। আর এফোরেটটা এটাও একটা সমিতি, এরা রাজাকে শিক্ষা থেকে আইন এই সংক্রান্ত ব্যাপারে রাজাকে বিভিন্ন সুচিন্তিত মতামত দিত। তাহলে অ্যাসেম্বলিটা হচ্ছে শুধু শাসন কার্য পরিচালনার জন্য গঠিত সমিতি, রাষ্ট্রীয় পরিষদ, আর এফোরেটটা হচ্ছে রাজাকে শিক্ষা থেকে আইন এই সংক্রান্ত বিষয়ে তাদের গঠিত পরিষদ। সুতরাং এ দুটোই সমিতি তার তৈরি হয়েছিল এবং স্পার্টাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে গ্রিক পলিসগুলির পতনের কারণ কী কী ছিল? তোমরা গ্রিক পলিসগুলির সম্পর্কে বিস্তারিত জেনেছো, কিন্তু গ্রিক পলিসগুলির পতনের কারণ কী ছিল সেটা জানবো। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে 4র্থ শতাব্দীর মধ্যে গ্রিক পলিসগুলোর উদ্ভব ঘটেছিল এবং তারপরে ধীরে ধীরে তার পতনের দিকে যায়। কোনো কিছুই ইতিহাসে আমরা স্থায়ী দেখতে পাইনি। তার ইবনে খলদুনের একটা বিখ্যাত কথা আছে যে সাম্রাজ্যের উত্থান যেমন ঘটে, মানুষের যেমন জন্ম হয়, মৃত্যু হয়, তেমনি সাম্রাজ্যের উত্থান তেমনি ঘটে, তেমনি তার পতনও অবশ্যম্ভাবী। গ্রিক পলিসগুলোরও সেরকম পতনের বিভিন্ন কারণ ছিল, শুধুমাত্র পতন ঘটেনি, কতগুলো কারণে তাদের পতন ঘটেছিল। বিভিন্ন পলিসগুলোর মধ্যে ঐক্য এবং সংহতির একটা অভাব ছিল। একটা পলিসের মধ্যে কোনো ঐক্য ছিল না, অনৈক্য সৃষ্টি হয়েছিল, সংহতি সৃষ্টি অভাব তৈরি হয়েছিল। সেই ঐক্য সংহতির অভাব
পলিসের পতনকে ত্বরান্বিত করেছিল। তাহলে প্রথম পয়েন্ট হিসেবে আমরা ঐক্য ও সংহতির অভাব আমরা দেখতে পাই। দ্বিতীয়ত কি, এই নাগরিকদের আলস্য এবং ঔদাসীন্য, শেষে তারা যুদ্ধবিদ্যা অনেকটা তারা যুদ্ধবিদ্যা সংক্রান্ত ব্যাপারে নাগরিকদের ঔদাসীন্য ছিল, আলস্য ছিল। হ্যাঁ, এই আলস্য এবং ঔদাসীন্য পতনের দিকে নিয়ে গিয়েছিল। এছাড়াও দাস শ্রমিকের ব্যাপকতা, দাস শ্রমিক পলিসগুলোতে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। দাস শ্রমিক বেড়ে যাওয়াতে দাসেরা বিদ্রোহ করেছিল এবং রাজাকে ওই বিদ্রোহ ঠেকাতে গিয়ে সবসময় ব্যস্ত থাকতে হতো, যেগুলো পলিসের পতনকে ত্বরান্বিত করেছিল। এছাড়াও আমরা কতগুলো আরও বেশ কিছু কারণ আমরা দেখতে পাই, যেমন যে গ্রিসের যে পলিসগুলো ছিল, সেই পলিসগুলোর মধ্যে তাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে তারা যেমনভাবে রক্ষা করতে পারেনি। তারা বিভিন্ন যুদ্ধে অবিরত যুদ্ধবিগ্রহে, নিজেদের মধ্যে অবিরত যুদ্ধবিগ্রহে লেগে থাকতো। যুদ্ধবিগ্রহ লেগে থাকার জন্য কৃষিকাজে যারা অংশগ্রহণ করতো, কৃষকরা, তারা যুদ্ধের কাজে তাদের নিয়ে আসা হলো। তাহলে কৃষকরা তারা ভাড়াটে সৈন্য হিসেবে তারা কাজ করতে লাগলো। এই ভাড়াটে সৈন্য হওয়ার ফলে মানে কৃষিতে একটা সংকট, খাদ্যশস্য একটা সংকট দেখা দিল এবং অবিরত যুদ্ধের ফলে পলিসগুলো পতনকে ত্বরান্বিত করেছিল। এছাড়াও ছিল স্বয়ংবরশীলতার ঘাটতি। আমরা গ্রিক পলিসগুলোর প্রথমত আমরা স্বয়ংবরশীল ছিল, কিন্তু অবিরত যুদ্ধবিগ্রহ, ব্যবসা বাণিজ্য, সাম্রাজ্যের সম্প্রসারণের ফলে তারা বিদেশি রাষ্ট্রের উপরে তারা অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছিল, যেগুলো গ্রিক পলিসকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। এছাড়াও কি, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছিল, ধনী দরিদ্রের মধ্যে একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা তারা বাণিজ্য করবার জন্য তারা সাম্রাজ্যের সম্প্রসারণ চাইতো, যুদ্ধবিগ্রহ চাইতো, কৃষকরা সেটা চাইতো না, যার ফলে একটা উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, যেগুলো পলিসের পতনকে ত্বরান্বিত করেছে। এরকম বহু পয়েন্ট দেখা যায়। তাহলে তোমরা এগুলো পয়েন্ট করে করে লিখবে, ছোটো ছোটো পয়েন্ট। ঐক্য সংহতি অভাব, ঔদাসীন্য, দাস শ্রমিকের ব্যাপকতা, অবিরত যুদ্ধবিগ্রহ, তোমার হচ্ছে স্বয়ংবরশীলতার ঘাটতি, পলিস প্রীতির অভাব। আগে পলিসগুলোর মধ্যে সৈন্যদের মধ্যে ভাড়াটে যেসব সৈন্য ছিল, তাদের মধ্যে একটা প্রীতি গড়ে উঠেছিল, পলিসের প্রতি তাদের একটা প্রীতিবোধ তারা গড়ে উঠেছিল। তাদের পলিসকে তারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। কিন্তু পরবর্তীকালে যুদ্ধের ব্যাপারে পরিবর্তন আসে। যুদ্ধের ব্যাপারে পরিবর্তন এলে এই সুদক্ষ সৈনিকের প্রয়োজন হয়। আগে নাগরিকরা যেরকমভাবে যুদ্ধ করতো, এই সুদক্ষ সৈনিকরা তারা সেরকমভাবে তাদের মধ্যে পলিস প্রীতি ছিল না। এই পলিস প্রীতির ঘাটতি পলিসগুলোর পতনকে মানে সুন্দরভাবে নিয়ে গিয়েছিল, পতনকে ত্বরান্বিত করেছিল। এছাড়াও এই যে পলিস প্রীতির ঘাটতি, স্বয়ংবরশীলতার ঘাটতি, ধনী দরিদ্রের বৈষম্য, নাগরিকদের অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি হয়েছিল। আমরা দেখব বা জানি যে সমস্ত সুবর্ণ যুগ তৈরি হয়েছে, সংস্কৃতির উৎকর্ষের যুগ তৈরি হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখব এরকম যুদ্ধবিগ্রহগুলো বেশি ঘটেনি। সেখানে রাজারা বিভিন্ন কাজে তারা আত্মনিয়োগ করতে পেরেছিলেন। এখানে যুদ্ধবিগ্রহ থাকার ফলে বিভিন্ন রকম দুর্দশার সৃষ্টি হয়েছিল, নাগরিকদের মধ্যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, অর্থনৈতিক দুর্দশার সৃষ্টি হয়েছিল, যেটা পলিসের পতনকে ত্বরান্বিত করেছিল। বেশ, পরবর্তী প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্ন থাকছে, পেরিয়সী ও হেলথ কারা। তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাবে, পেরিয়সী ও হেলথ কারা। তোমাদের এই প্রশ্নটা আমি আলোচনা করে দিয়েছি। স্পার্টার এই যে সামাজিক জীবন, হ্যাঁ, তিন রকম বলেছিলাম, স্পার্টান, পেরিয়সী এবং হেল্ট বা হেলট। তাহলে পেরিয়সী হচ্ছে স্পার্টার সমাজ জীবনের একটা দ্বিতীয় শ্রেণী। এরা আদি অধিবাসী। পেরিয়সী হচ্ছে স্পার্টার আদি অধিবাসী। এদের রাজনৈতিক ক্ষমতা কিছু ছিল না, কিন্তু এরা স্বাধীন ছিল। এদের জীবিকা ছিল কীভাবে জীবিকা অর্জন করত? কৃষির মাধ্যমে এরা জীবিকা অর্জন করত। হ্যাঁ, এদের আর যুদ্ধবিগ্রহে এদের কাজে লাগানো হতো। এরা ব্যবসা বাণিজ্য করতো, শিল্পকর্মে নিযুক্ত হতো এবং এদের যুদ্ধবিগ্রহ কাজেও লাগানো হতো। এদের প্রচুর পরিমাণে রাষ্ট্রকে কর দিতে হতো। এই পেরিয়সী। দ্বিতীয় শ্রেণী ছিল পেরিয়সী।
আর তৃতীয় শ্রেণী ছিল হেলট বা হেল্ট। এই হেলটরা সমাজের শ্রমজীবী শ্রেণী, সুবিধাবিহীন শ্রেণী, এদের নিঃস্ব সর্বহারা শ্রেণী, এরা অত্যাচারিত শ্রেণী, এদের উপর অত্যাচার করা হতো, এদের নিজস্ব ভূসম্পত্তি কোনো কিছুই এদের ছিল না, এরা যুদ্ধবিগ্রহে এদের নিয়ে যাওয়া হতো এবং রণক্ষেত্রে এরা প্রাণ হারাতো। তাই এদের শোষণের জন্য এরা কিন্তু স্পার্টানদের ঘৃণা করত। স্পার্টানদের সঙ্গে এদের মধ্যে একটা শত্রু ভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছিল। স্পার্টানরা এদের সন্দেহ চোখে দেখত, কারণ এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে জনপদ ও মহাজনপদ। হ্যাঁ, আমরা এতক্ষণে গ্রিসের ইতিহাস পড়ছিলাম এবং আস্তে আস্তে রাষ্ট্রীয় বিবর্তনের যুগে ভারতের মধ্যে ঢুকছি। এর মধ্যে দেখতে পাবো জনপদ। হ্যাঁ, জন হচ্ছে মানুষ বা অধিবাসী, পদ হচ্ছে পা। একটা নির্দিষ্ট ভূখণ্ডে যখন কিছু মানুষ এসে যখন বসতি স্থাপন করে তখন জনপদ সৃষ্টি হয়। আমরা বৈদিক যুগের শুরুতে আমরা দেখেছি, আমরা খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে কিছু কিছু মানুষ এসে বসতি স্থাপন করে তারা জনপদ তৈরি করেছিল। এই জনপদগুলো এইভাবে তৈরি হয়েছিল। এবার মহাজনপদ হলো পরবর্তীকালে কিছু কিছু জনপদ মিলিত হয়ে একটি বৃহৎ আয়তনের রাষ্ট্র তৈরি হয়। মহাজনপদ মানে বিশাল আয়তনের তারা জনপদ সৃষ্টি করেছিল। ক্ষুদ্র ক্ষুদ্র জনপদগুলো মিলিত হয়ে তারা বৃহৎ আয়তনের জনপদ তারা সৃষ্টি করেছিল। এইগুলো হচ্ছে মহাজনপদ। বেশ, 19 নম্বর প্রশ্ন থাকছে ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো? ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো? ষোড়শ মহাজনপদ এটা তোমাদের 16টা মহাজনপদের নাম। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আমরা ভারতবর্ষের দুটো অংশ কে ইতিহাসে বলা হয়, একটা হচ্ছে আর্যাবর্ত এদিকে উত্তর ভারত, একটা হচ্ছে দক্ষিণ ভারত। ম্যাক্সিমাম আর্যাবর্তে, সমস্ত কিছুই আর্যাবর্তে, উত্তর ভারতকে কেন্দ্র করে 16টা মহাজনপদের সৃষ্টি হয়েছিল। উত্তর ভারত অর্থাৎ আর্যাবর্তকে কেন্দ্র করে 16টা রাজ্যের সৃষ্টি হয়েছিল, মহাজনপদের সৃষ্টি হয়েছিল। এই জন্য এগুলোকে বলে ষোড়শ মহাজনপদ। বৌদ্ধ ধর্মগ্রন্থ, অঙ্গুত্তর নিকয় এবং তোমার হচ্ছে জৈন ধর্মগ্রন্থ, হ্যাঁ, এই ভাগবতী পুরাণ, এই সমস্ত থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্বন্ধে জানতে পাই। ষোড়শ মহাজনপদ 16টা নাম আছে। আমি তোমাদের একটা ফর্মুলা বলছি, তোমরা লিখে নাও, এইভাবে মনে রাখবে, নাহলে 16টা নাম মনে থাকবে না। K⁴, K4 ঠিক তলায় লিখবে, কেতে হচ্ছে কাশী, কোশল, কুরু, কম্বোজ। K4 কাশী, কোশল, কুরু, কম্বোজ। এটা হচ্ছে 4টে। এ কিউবেতে তোমরা কি লিখবে? 3টে, অঙ্গ, অবন্তী, অসমক। তাহলে K4 এ কিউব হলো। এম কিউব মগধ, মল্ল, মৎস্য। তাহলে এম কিউব হয়ে গেল। তাহলে 4 আর 3 7 আর 3 10 হয়ে গেল। বি স্কোয়ার ব্রিজি, বৎস্য। তাহলে 10 আর 2 12। এবার সিপিএসজি, সিতে হচ্ছে চেদি, পিতে পাঞ্চাল, এসে সুরসেন, জিতে গান্ধার। তাহলে আমি কি ফর্মুলাটা বললাম? K4 এ কিউব, এম কিউব, বি স্কোয়ার, সিপিএসজি। দেখো আমি কি তাড়াতাড়ি বলেছি নামগুলো: কাশী, কোশল, কুরু, কম্বোজ, অঙ্গ, অবন্তী, অসমক, মগধ, মল্ল, মৎস্য, ব্রিজি, বৎস্য, চেদি, পাঞ্চাল, সুরসেন, গান্ধার। ঠিক এইভাবে তোমরা মনে রাখবে। 16টা রাজ্যের নাম খুব সুন্দরভাবে মনে থাকবে। এর মধ্যে কি ম্যাক্সিমাম রাজ্যই ছিল রাজতান্ত্রিক। 2টো রাজ্য প্রজাতান্ত্রিক রাজ্যের আমরা নাম পাই, ব্রিজি এবং মল্ল। হ্যাঁ, এইগুলো পরবর্তীকালে মগধকে কেন্দ্র করে আমরা দেখব অবন্তী, মগধ এগুলো শক্তিশালী হয়েছিল এবং মগধকে কেন্দ্র করেই বিভিন্ন বড় বড় শক্তিশালী রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল, শক্তিশালী সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে অবশ্যই যাব। একজন কলার রয়েছেন, একটু কথা বলবো। হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমি ঐন্দ্রিলা মিত্র বলছি, দমদম থেকে। বেশ, বলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, আমার একটা বিষয় জানার ছিল, পৃথিবীতে প্রথম গণতন্ত্র কোথায় স্থাপিত হয়? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। হ্যাঁ, পৃথিবীতে এই যে গণতন্ত্র প্রথম প্রতিষ্ঠা হয় গ্রিসে, এবং গ্রিসের এথেন্সেই আমরা গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল। বেশ,
আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো এবং আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে যাব, পরবর্তী প্রশ্নে যাব অবশ্যই। 21 নম্বর প্রশ্ন, না 20 নম্বর প্রশ্ন, জনপদ এবং মহাজনপদের মধ্যে পার্থক্য কি? জনপদ এবং মহাজনপদ সেটা কি সেটা স্যার বলে দিয়েছেন, এবং এর মধ্যে পার্থক্য কি সেটা জানবো। তোমরা আগে জনপদ পেলে, মহাজনপদ পেলে, সংজ্ঞা থেকেই পার্থক্য পায়। আমরা দেখব যে বিভিন্ন জনপদগুলো তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ লেগেই থাকতো। এর জন্য তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলো এবং সেখান থেকেই তৈরি হলো মহাজনপদ। আবার মহাজনপদগুলো তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ লাগার পরে তারা তৈরি হলো আধুনিক রাষ্ট্র। তাহলে জনপদগুলো যুদ্ধবিগ্রহের মাধ্যমে তৈরি করলো মহাজনপদ, মহাজনপদগুলো যুদ্ধবিগ্রহের মাধ্যমে তারা তৈরি করলো আধুনিক রাষ্ট্র। এছাড়া কি, যে জনপদে তোমার হচ্ছে সেখানে গরুকে সম্পত্তির মানদণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। সম্পত্তি কার কত সম্পত্তি, গরুর মাধ্যমে, গোধনের মাধ্যমে সেই সম্পত্তিকে তারা স্বীকৃতি দিত। কিন্তু মহাজনপদে আমরা দেখব সে কৃষির, লোহার প্রচলনের ফলে কৃষি অর্থনীতি বিকশিত হয় এবং কৃষির প্রাধান্য সৃষ্টি হয়, শস্য উৎপাদিত হতে থাকে, যার ফলে মহাজনপদে আমরা দেখতে পাবো যে খাদ্যশস্য, কৃষি উৎপাদিত শস্যের উপরে সম্পত্তির এই সমস্ত ভারগুলো তারা নিয়ন্ত্রণ করত। আর কি না, জনপদ এবং মহাজনপদের মধ্যে, জনপদে কোনো রাজনৈতিক সচেতনতার জনপদে কোনো দেখা যায় না, রাজনৈতিক সচেতনতার অভাব ছিল। মহাজনপদের মধ্যে কিন্তু রাজনৈতিক একটা সচেতনতার এটা লক্ষ্য করা যায়। তাহলে জনপদে কোনো রাজনৈতিক সচেতনতা ছিল না, মহাজনপদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ছিল। এছাড়াও জনপদে তোমার কোনো কোনো কর ফরের ব্যবস্থা কিছু ছিল না, কিছু এই স্বেচ্ছা কর প্রচলিত ছিল, কিন্তু এমনি তেমন কোনো কর ছিল না। কিন্তু মহাজনপদে কর ব্যবস্থা ছিল, রাষ্ট্রকে কর দিতে হতো, রাজাকে বিভিন্ন সময় বিভিন্ন কর তাদের দিতে হতো। আর কি, জনপদে যে রাজার সেটা ক্ষমতা ছিল, যিনি শাসক ছিলেন তার ক্ষমতা ছিল অত্যন্ত কম, কিন্তু মহাজনপদে যিনি শাসক বা রাজা ছিলেন তার ক্ষমতা ছিল অত্যন্ত বেশি। এগুলো পার্ট বাই পার্ট প্রশ্ন দেয়, এগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে তোমাদের। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে অবশ্যই যাব। মগধের উত্থানের কারণগুলি কি ছিল? পরবর্তী প্রশ্ন থাকছে 21 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি কি ছিল? আমরা তোমাদের বলেছি যে এরকম 16 মহাজনপদ, 16টা মহাজনপদের নাম। এর মধ্যে মগধকে কেন্দ্র করে সাম্রাজ্যের বিস্তার হয়েছিল, তার জন্য মগধের উত্থান ঘটেছিল বেশ কিছু কারণে। প্রথমত মগধের ভৌগোলিক অবস্থান। মগধ এমন একটা জায়গায় অবস্থিত ছিল যেটা সুরক্ষিত, গঙ্গা, গণ্ডক, সোন নদী দ্বারা বেষ্টিত ছিল। মগধের রাজধানী ছিল রাজগৃহ, পাহাড় পর্বত দ্বারা সেটা সুরক্ষিত ছিল। সুতরাং ভৌগোলিক অবস্থান মগধের উত্থানকে ত্বরান্বিত করেছিল, মগধকে ঘিরে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। এছাড়াও মগধের উর্বর জমি ছিল, এই গঙ্গা, গণ্ডক, সোন নদী সমস্ত থাকার জন্য উর্বর পলিমাটির সৃষ্টি হয়েছিল। শস্য বেশি হতো, খাদ্যশস্য উৎপাদিত হতে লাগলো এবং খাদ্যশস্য বেশি হওয়ার জন্য সেখানে মানুষ এসে বসতি স্থাপন করলো। এছাড়া কি, এছাড়া ছিল মগধ প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল, প্রচুর প্রাকৃতিক এবং খনিজ সম্পদ ছিল, যার ফলে সেখানে শিল্পকর্ম গড়ে উঠেছিল এবং এই প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের জন্য বিভিন্ন শ্রমিক শ্রেণী সে আহরণের জন্য সেখানে নিযুক্ত হতে লাগলো। তাই এর ফলে মগধের উত্থান ঘটলো। আমরা জানি ছোটনাগপুরের যে ধলবুম, সিংভূম, এই বিভিন্ন অঞ্চলগুলো মগধকে কেন্দ্র করে, মগধকে বেষ্টন করে এগুলো তৈরি ছিল। এই প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদের প্রাচুর্য মগধের উত্থানের পথকে প্রশস্ত করেছিল। এছাড়া ছিল বনাঞ্চল। বনাঞ্চল বলতে মগধে প্রচুর বন জঙ্গল ছিল, সেখানে হস্তি ছিল। ওই হস্তিগুলোকে হস্তি বাহিনী তৈরি করতো, সেখানকার শাসকরা একটা হস্তি বাহিনী তৈরি করেছিল, যারা যুদ্ধে অংশ নিতে পারত। তাহলে হস্তি বাহিনী এই তারা তৈরি করেছিল। এই সমস্ত কারণের ফলশ্রুতি হচ্ছে মগধের উত্থান ঘটেছিল।
বেশ, আমরা আর হাতে মিনিট 3-4 মতো পাবো। আমাদের হাতেও দুটো প্রশ্ন আছে, একেবারে সময় কম, আমরা চট করে দুটো প্রশ্নের উত্তর নিয়ে নেব। মৌর্য সাম্রাজ্যের নামকরণ মৌর্য হওয়ার কারণ কি ছিল? সুন্দর এই প্রশ্নটা দেয় যে মগধকে কেন্দ্র করে বিভিন্ন সাম্রাজ্য উঠেছিল, হর্ষঙ্ক বংশ, যে মৌর্য বংশ। মৌর্য বংশের সৃষ্টি করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তা মৌর্য কেন নাম হয় আমি ছোট করে বলে দিচ্ছি যে চন্দ্রগুপ্তের পিতামহ বা মাতামহ ছিলেন মুরা, এই মুরা থেকে নাকি মৌর্য বংশের সৃষ্টি হয়। এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। আবার কেউ কেউ বলছেন যে মৌর্যরা মৌর্য নামক ক্ষত্রিয় বংশোদ্ভূত, এই মৌর্য ক্ষত্রিয় বংশোদ্ভূত থেকে তারা নামকরণ হয়েছে মৌর্য। আবার পরিশিষ্ট পার্বণে বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে তোমার হচ্ছে পিতামহ বা তার যে আগের লোকেরা, পূর্বপুরুষরা, এরা ময়ূর পুষত, গ্রামে যেহেতু ময়ূর পুষত, সেই জন্য সেখানকার নামকরণ মৌর্য হয়েছে। তাহলে এইগুলো বিভিন্ন রকম ঐতিহাসিক মতভেদ আছে, এই কারণে এই মৌর্য নামকরণ হয়েছিল। বেশ, 23 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন যাব। কাকে লিবারেটর অফ ইন্ডিয়া বলা হয় এবং কেন? হ্যাঁ, এর খুব ছোট অ্যান্সার, ছোট প্রশ্ন, শর্ট কোশ্চেনে দেয়। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাকে ভারতের মুক্তিদাতা, লিবারেটর অফ ইন্ডিয়া বলা হয়। তিনি কেন বলা হয়? তিনি গ্রিক শাসনের উচ্ছেদ করেছিলেন। আমরা মেগাস্থিনিসে ইন্ডিকাতে দেখতে পাই স্যান্ডোকোট্টাস, অর্থাৎ চন্দ্রগুপ্ত কথা বলা হয়েছে। তিনি মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা এবং তিনি গ্রিক শাসন উচ্ছেদ করেছিলেন। সেলুকাসের বাহিনীকে তিনি পরাজিত করে ভারতবর্ষকে গ্রিক আক্রমণ থেকে তিনি রক্ষা করেছিলেন। এই কারণে তাকে ভারতের রক্ষাকারী বা লিবারেটর অফ ইন্ডিয়া বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। বেশ, আমাদের হাতে স্যার এখনো 1 মিনিট মতো সময় আমরা পাবো, তাই যদি আপনি ছাত্রছাত্রীদের কিছু বলতে চান। হ্যাঁ, সুন্দর করে এই চ্যাপ্টারটা পড়বে, পয়েন্ট ভিত্তিক অ্যান্সারগুলো করবে। যে প্রশ্নগুলো অ্যান্সার হয়েছে প্রথম পর্বে এটা পেলে দ্বিতীয় পর্বে পাবে, এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার করবা তোমরা মানে লিখে রাখবে, বেশি পড়ার দরকার নেই। যেগুলো বললাম সেগুলো তোমরা পড়বে। তোমাদের এখান থেকে ওই মগধের উত্থানের কারণ, জনপদ মহাজনপদের পার্থক্য, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব, আরেকজন মৌর্য রাজার নাম পাবে অশোক, তার কৃতিত্ব, মৌর্য শাসন ব্যবস্থা, পরবর্তীকালে বিভিন্ন শাসন ব্যবস্থা, মৌর্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনা, এগুলো আমরা পাবো। এইগুলো তোমরা ভালো করে দেখবে। মৌর্য শাসন ব্যবস্থার আলোচনা করো। এই মৌর্য শাসন ব্যবস্থাকে কি বলগাহীন স্বৈরতন্ত্র বলা হতো? এই ধরনের প্রশ্নগুলো, বোধমূলক প্রশ্ন, এইগুলো তোমরা ভালো করে পড়বে, খুঁটিয়ে বইটা পড়বে, দেখতে পাবে অ্যান্সারগুলো করতে পারছো। বেশ, একেবারেই। আর তার সঙ্গে সঙ্গে যদি কেউ এই ক্লাসটা মিস করে যাও বা একেবারে শেষ পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দাও, তাহলে তাদেরকে বলি ইউটিউবে সিটিভিএন একেডির পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, তোমরা সেখানে ফলো করলে পুরো ক্লাসটা পেয়ে যাবে, পুরো ক্লাসটা রিভাইজ দিতে পারবে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। এভাবে এডুকেশন অনলাইনে নজর রেখো। আজ এ পর্যন্তই, নমস্কার।